আর একবার যদি ভাবি বলে সম্বোধন করিস তাহলে তো ওদের খবর আছে। আপু বলবি, মনে থাকবে? দুজনেই মাথা নেড়ে সম্মতি জানালো। মহিলা আবিরকে উদ্দেশ্য করে বলল, কিরে দিবা আসেনি? হ্যাঁ আমরা জানি। আবির হ্যাঁ বলে তুমি পেছন মাহাদিবা খান ফিরে মেঘ। তাকিয়ে বাই দ্য হাত ওয়ে, দিয়ে আমি মেঘকে আরিফুল ইশারা ইসলাম আরিফ। করলো। মেঘ উঠে ওনাদের কাছে যেতেই আবির বলল, এই যে তোমার মাহাদিবা। মহিলা সহসা মেঘকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছেন। হঠাৎ করে জড়িয়ে ধরায় মেঘ কিছুটা নড়ে উঠল। মেঘ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, এই মহিলা কে? এই জীবনে ওনাকে দেখেছে বলে মনে পড়ছে না। উনি জড়িয়ে ধরলেন কেন আর কান্নাই বা কেন করছেন? একটু পর মেঘকে ছেড়ে মহিলা কান্নারত কণ্ঠে বললেন, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছিস, দোয়া করি আরো বড় হ। মেয়েটা হাত বাড়িয়ে বলল। হাই আপু, আমি আইরিন। মেঘও স্বাভাবিক হয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল। হ্যালো, আমি মেঘ। ছেলেটা বলে উঠল, জামাইয়ের নামের সঙ্গে মিল আছে দেখে মেঘ ধরে নিল ওনারা জান্নাতাপুর শাশুড়ি আর ননদ দেবর হবেন। কিন্তু আবির ভাইয়ের সাথে কি সম্পর্ক আর মেঘই বা কিভাবে চেনেন তা বুঝতে পারছেন না। মহিলা পুনরায় প্রশ্ন করল, তানভীর কই, ও আসেনি? না, আসবে কিছুক্ষণের মধ্যে। মেঘ আবারও অবাক হলো। তানভীর ভাইয়াকেও চেনেন, কিন্তু ওনারা কারা মুখের উপর জিজ্ঞেসও করতে পারছে না। তখনই মধ্যবয়স্ক একজন লোক আসছেন। আবির সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। মেঘকেও ওই লোকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তখনই রাকিব আর রাসেল ডাকতে আসছে। আবির ওনাদের বসিয়ে মেঘকে নিয়ে খেতে চলে গেছে। খেতে বসেও মেঘের মাথায় শুধু মহিলার কান্না ঘুরছে। মেঘ না পেরে আবিরকে প্রশ্ন করেই ফেললো, আন্টিটা কে ছিল? আর উনি আমায় দেখে কান্না কেন করছিলেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ তোকে সবই বলবো। প্রোগ্রামটা শেষ করে বের হই, ততটুকু সময় একটু ধৈর্য রাখ প্লিজ। আবির মেঘ খাওয়া শেষ করে। মেঘ আগে চলে আসছে। আবির রাকিবের সঙ্গে কি যেন কথা বলছিল। তখনই তানভীর আসছে। মেঘকে দেখেই প্রশ্ন করল। খেয়েছিস? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। তানভীর পুনরায় বলল, এই যে তোর জান্নাতাপুর বিয়ে হয়ে যাচ্ছে, এমনভাবে তোকে বিয়ে দিলে কেমন হবে? এই কথা শুনে মেঘের অক্ষিপট ভিজে আসছে। জান্নাতুপুর বিয়ে হয়ে যাচ্ছে। রাকিব ভাইয়ের কতই না কষ্ট হচ্ছে। সারা জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যাবে। আজকের পর থেকে তো ওনার বাড়িতেই উনি মেহমান হয়ে আসবেন। মেঘকে বিয়ে দিলে এইভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটা ভাবতেই কান্না পাচ্ছে মেঘের। বোনের কান্না দেখে তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে বলল, দূর পাগলি, তোকে বিয়েই দেবো না, আর দিলেও আমাদের বাড়িতেই রাখবো, চিন্তা করিস না। তখনই আবির আসছে। তানভীরের দিকে তাকিয়ে রাগী স্বরে প্রশ্ন করল। কি বলেছিস ওরে? কাঁদছে কেন? তানভীর আস্তে করে বলল। এমনি দুষ্টামি করছে। আবির রাগে কটমট করছে। মেঘের চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। মেঘকে কাঁদতে দেখে আবিরের হৃদয়ে আঘাত লাগে। এমনিতেই মেঘ আবেগী, হুটহাট করে কান্না করে। তার উপর কেউ ইচ্ছাকৃত কাঁদালে আবিরের খুব রাগ হয়। স্টেজ থেকে আরিফ ডাকছে। তানভীর চলে গেছে। আবির মেঘকে নিয়ে একটু পরে গেছে। রাকিবের বাসার লোক, আসিফদের বাসার সকলে আবির, মেঘ, তানভীর সবাইকে নিয়ে ছবি তুলছে। ছবি তোলা শেষে তানভীর রয়ে গেছে। জান্নাতের বিয়ে উপলক্ষে আনা স্বর্ণের গলার হারটা আবির মেঘকে দিয়েই দিয়েছে। তারপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। আসার সময় সেই মহিলা মেঘকে জড়িয়ে ধরে কান্না করেছেন। জোর করে 2000 টাকা দিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। প্রতি সপ্তাহে বন্ধুরা মিলে যেখানে আড্ডা দেয়, আজ মেঘকে নিয়ে আবির সেই জায়গাতেই এসেছে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা নেমেছে। দুইটা চেয়ার সাইডে রেখে মেঘকে বসিয়ে দোকান থেকে একটা আইসক্রিম এনে মেঘকে দিল। মেঘ ধীর কণ্ঠে বলল, আমি আইসক্রিম খাবো না। আমাকে বলুন উনি কে? আমাদের সাথে ওনার কি সম্পর্ক? আমাদের সাথে ওনার কি সম্পর্ক আর উনি বারবার কাঁদছিলেন কেন? আবির ভারী কণ্ঠে বলল। বললাম তো সব বলবো, আগে তুই আইসক্রিমটা খা। মেঘ আইসক্রিম খাচ্ছে ঠিকই, কিন্তু তার পূর্ণ মনোযোগ আবির ভাইয়ের চোখে মুখে। মাথায় থাকা প্রশ্নের ভিড়ে আইসক্রিমটাও ঠিকমতো খেতে পারছে না, কিন্তু আবির ভাই সামনে বসে থাকাতে বাধ্য হয়ে খেতে হচ্ছে। মেঘ তাড়াহুড়ো করে আইসক্রিম শেষ করেছে। দুশ্চিন্তায় আইসক্রিমটাও শান্তিমতো খেতে পারেনি।
এক দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও। আবির নির্বোধে আকাশের পানে চেয়ে আছে। রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে আবিরের চোখ মুখের উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে। বিকেলে আসার সময় যতটা উৎফুল্ল আবির ভাইকে মেঘ দেখেছিল, এই আবির ভাই যেন অন্য কেউ। চোখে মুখে চিন্তার ছাপ। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির শোনিত কণ্ঠে বলে উঠল, এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা। সেই মায়ের লাশ দেখার বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তানের না থাকে, তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত। মেঘের ভ্রু কুঁচকালো। আবির ভাই কি বলছে, কি বোঝাতে চাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। আবির অসীম দূরত্ব থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, যে মানুষটাকে দেখে এসেছিল তিনি আর কেউ নয়, আমাদের সবার একমাত্র ফুপ্পি। এই কথা শোনা মাত্রই মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে। মেঘ চিৎকার দিয়ে উঠল। কি? আবির সরু নেত্রে তাকিয়ে আছে। মেঘের চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে, চোখে মুখে অবিশ্বাসের ছাপ। এই কথা কখনোই বিশ্বাসযোগ্য নয়। জন্মের পর থেকে মেঘ জেনে এসেছে তাদের বাপ চাচা 3 জন। 18 বছর পর হঠাৎ করে ফুপ্পি আসবে কোথা থেকে? আচমকা এমন প্রশ্ন শুনলে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি তুই বিষয়টা এত সহজে মানতে পারবি না, কিন্তু কিছু সত্য কঠিন হলেও মানতে হবে। মেঘের দম বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এতক্ষণ যাবৎ কত প্রশ্নই মাথায় ঘুরছিল, এক মুহূর্তে যেন সব প্রশ্ন উধাও হয়ে গেছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি কি আমার সাথে মজা করতেছেন? প্লিজ সত্যি করে বলুন উনি কে? আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে বলল, তোর সাথে কি আমার মজার সম্পর্ক? আর সিরিয়াস বিষয় নিয়ে আমি মজা কেন করব? ওনার নাম মাহমুদা খান, আমি না। নাম শুনে কি মনে হচ্ছে তোর? মেঘ এখনো অবিশ্বাস্য দৃষ্টিতেই তাকিয়ে আছে। ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, আপন ফুপ্পি? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, হ্যাঁ, আলী আহমদ খান আর মোজাম্মেল খানের একমাত্র ছোট বোন এবং ইকবাল খানের একমাত্র বড় বোন। মেঘের দোকান দিয়ে হিজাবের ওপর দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। নিঃশ্বাস আটকে আসছে বারবার। আবির ভাই তো মজা করার মানুষ না, আর ওনার চোখ মুখ দেখে মনেও হচ্ছে না যে উনি মজা করছেন। আর বিয়েতে ওই মহিলার আচরণও বুঝিয়ে দিচ্ছিল ওনার সাথে গভীর কোনো সম্পর্ক আছে। তাহলে কি উনি সত্যি সত্যি ফুপ্পি হন? এত বড় কথাটা কোনোদিনও শুনল না, কিন্তু কেন? মেঘ ভাবনা চিন্তা করে প্রশ্ন করল, এত বছরে কোনোদিন তো ওনাকে আমাদের বাসায় যেতে দেখিনি। আব্বুদের আপন বোন হলে বাসায় যান না কেন? আবির মৃদু হাসলো, ভরাট কণ্ঠে বলল, ওনাকে বাসায় যেতে দেখবি কিভাবে? তো জন্মের প্রায় 10 বছর আগে উনি খান বাড়ি ছেড়েছেন। 27 বছর হবে ওই বাড়িতে পা পড়েনি ওনার। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কেন, কি হয়েছিল? আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো, ফুপ্পি যখন ভার্সিটিতে পড়াশোনা করতো তখন ফুপ্পির একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুরো ঘটনা আমি জানি না, তবে বাসায় বিষয়টা জানাজানি হয়ে গেছিল। তখন আমার আম্মু নতুন বউ, বছর খানেক হবে আম্মুর বিয়ে হয়েছে। তোর আম্মুর তখনও বিয়ে হয়নি। ফুপ্পির এই ঘটনা জানার পর আব্বু আর চাচ্চু ফুপ্পিকে মেরে একটা রুমে 3 মাস দরজা বন্ধ করে আটকে রেখেছিল। তখন দাদু বেঁচে ছিলেন, তবে অসুস্থ ছিলেন, কথাও বলতে পারতেন না। আম্মু দাদুর যত্ন করতো, আবার ফুপ্পির দেখাশোনাও করতো। ফুপ্পি আম্মুর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আম্মুর কিছুই করার ছিল না। 3 মাস ফুপ্পির ওপর 2 ভাই অত্যাচার করেছে যেন ওই ছেলেকে ভুলে যায়। এক পর্যায়ে ফুপ্পি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা করে ফুপ্পিকে কিছুটা সুস্থ করার পর ফুপ্পি বাড়ি থেকে চলে গেছিল। ভাইদের অত্যাচারে সেই যে বাড়ি ছাড়ছিল, আর কোনোদিনও বাড়িতে ঢুকতে পারেনি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুফাকে বিয়ে করে বছর খানেক ঢাকাতেই ছিল। চিঠির মাধ্যমে আম্মুর সাথে কয়েকবার যোগাযোগও করেছিল। ফুপ্পি বাড়ি ছাড়ার 1 বছরের মাথায় দাদু মারা গেছেন। ভাগ্যক্রমে তখন মেজমামা আমাদের বাসায় ছিল, ঢাকা চাকরির পরীক্ষা দিতে আসছিল। আম্মু মেজমামাকে ফুপ্পির বাসার ঠিকানা দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠিয়েছিল। এ কথা আব্বুরা কেউ জানতো না। ফুপ্পি ফুফা দুজনেই এসেছিল দাদুকে দেখতে। তখন আসিফ ভাইয়া ফুপ্পির পেটে ছিল। খানবাড়ির চৌকাঠে পা রাখতেই আব্বুর চোখ পড়ে দরজায়। চিৎকার দিয়ে 1 সেকেন্ডেই দাদুর লাশ চাদর দিয়ে ঢেকে রান্নাঘর থেকে দা নিয়ে বের হয়েছিল। যদি ফুপ্পি চৌকাঠ পার হওয়ার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে।
বাড়ি ভরা মানুষ থাকায় আব্বুকে আর চাচ্চুকে সবাই আটকিয়ে রেখেছিল, না হয় সেদিন খুনাখুনি হয়ে যেত। কত কত মুরব্বীরা উপস্থিত ছিল, কিন্তু আব্বুর মাথা সেদিন কেউ ঠান্ডা করতে পারেননি। দাদুর লাশ ছোঁয়া তো দূর, ফুপ্পিকে লাশ দেখতে পর্যন্ত দেয়া হয়নি। লাশ দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটাই করেছিলেন, আমিনারে খবর দিছে কে? মায়ের মৃত্যুর শোকের থেকেও সেদিন 1000 গুণ বেশি তীব্র ছিল ওনার রাগ। কোনোভাবে জানতে পেরেছে, আম্মু খবর পাঠিয়েছে। সেই দিন সেই অবস্থাতেই আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। অথচ ফুপ্পি ওনারই মায়ের পেটের বোন। সেই বোনকে খবর দেওয়ার শাস্তিস্বরূপ আম্মুকে 2 মাস নানা বাড়িতে থাকতে হয়েছিল। একদম সংসার ভাঙার পর্যায়ে চলে গেছিল। তখনকার সময়ে সংসার ভাঙা আম্মুর পক্ষে বা নানা বাড়ির মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তারপর নানা, বড় মামা, আত্মীয় স্বজনরা অনেক বুঝিয়ে 2 মাস পরে আম্মুকে বাসায় নিয়ে এসেছে। আব্বুর শর্ত একটাই ছিল, আর কোনোদিন ফুপ্পির সাথে যোগাযোগ করতে পারবে না। নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নিয়েছিল আম্মু। মেঝো মামা ফুপ্পির বাসায় গিয়ে সব ঘটনা বলে এসেছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত ফুপ্পির সাথে বাসার কারো যোগাযোগ নেই। মেঘ এতক্ষণ যাবৎ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের মুখ পানে তাকিয়েছিল। নিজের বাড়িতে এত বড় রহস্য লুকিয়ে আছে, অথচ সে কিছুই জানে না। আবির গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমায় পাষাণ হিটলার বলিস, অথচ আমার থেকেও বড় মাপের হিটলার এত বছর যাবৎ খান বাড়িতে রাজত্ব করে আসছেন। যাদের কথার ওপর কারো কথা চলে না, যাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না, করতে পারে না। ফুপ্পি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশ দেখার অধিকারটা পর্যন্ত হারিয়েছেন। 28 বছর যাবৎ বাবার বাড়িতে পা রাখেন না। কতটা নিষ্ঠুর হলে মানুষ এমন কাজ করতে পারে? মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করল, আপনি ফুপ্পিকে কিভাবে চেনেন? আবির শ্বাস ছেড়ে পুনরায় বলা শুরু করলো, আমি ওনার সম্পর্কে জানতাম না। ছোটবেলায় একবার আম্মু পুরাতন জিনিসপত্র বের করেছিলেন, তখন একটা অ্যালবাম বের হয়েছিল। আমি অ্যালবামটা খুলে দেখেছিলাম। আম্মু আব্বুর বিয়ের ছবি থেকে শুরু করে দাদা, দাদুর, চাচ্চুর মোটামুটি অনেকেরই ছবি ছিল। যেহেতু ছোট ছিলাম, আগ্রহ নিয়ে ছবিগুলো দেখছিলাম আর সবাইকে চেনার চেষ্টা করছিলাম। হঠাৎ কয়েকটা ছবি চোখে পড়ে। ছবিগুলো দেখে চিনতে পারছিলাম না বলে আম্মুকে জিজ্ঞেস করেছিলাম। আম্মু কিছু বলার আগেই আব্বু রুমে চলে এসেছিল। আব্বু আমার হাত থেকে অ্যালবাম নিয়ে আমায় পড়তে বসতে বলেন। আমি চুপচাপ পড়তে চলে গেছিলাম, এই বিষয়ে আর ভাবিনি। তার কয়েক বছর পর দেশ ছাড়ার আগে আব্বু আম্মুর কিছু কাগজপত্রের দরকার ছিল। আমি তখন আব্বুর ফাইলে কাগজ খুঁজছিলাম। তখন একটা ফাইল চোখে পড়ে। ওই ফাইলে সার্টিফিকেট, ছবি, আরও কিছু কাগজপত্র ছিল। মাহমুদা খান আমিনা নামটা আমি প্রথমবার সেখানেই দেখেছিলাম। বাবা মায়ের নামের জায়গায় দাদা দাদুর নাম লেখা ছিল। ছবিগুলো দেখে ছোটবেলায় অ্যালবামে দেখা ছবিগুলোর কথা মনে হয়েছিল। আমি সেখান থেকে একটা ছবি নিয়ে গেছিলাম। আম্মুকে একবার জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু আম্মু বলেছেন আম্মু কিছু জানে না, আর এই বিষয়ে যেন আর কোনোদিন কাউকে কিছু জিজ্ঞেস না করি। তখন কিছুদিন আমার মাথায় বিষয়টা ঘুরছিল। পরে ভেবেছি হয়তো মারা গেছেন, তাই আম্মু জানে না বা জিজ্ঞেস করতে মানা করেছেন। বিষয়টা সেখানেই ভুলে গেছিলাম, কিন্তু ছবিটা যে আমার কাগজপত্রের সাথে চলে গেছিল এটা আমি জানতাম না। ওইখানে গিয়ে ছবিটা দেখে ফেলতেও ইচ্ছে করছিল না, তাই আব্বু আম্মুর ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম। তবে কোনোদিন এই বিষয় নিয়ে ভাবিনি। কথাগুলো শেষ করে আবির একটু থামলো। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে থেকে আস্তে করে বলল, তারপর? গত বছর শেষের দিকে জান্নাত আর আসিফ ভাইয়াকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তখন রাকিব আমাকে আসিফ ভাইয়ার ফেসবুক আইডি পাঠিয়েছিল। ওখানে কভার ফটোতে একটা ছবি ছিল। কেন জানি আমার ছবিতে থাকা মহিলাটাকে খুব পরিচিত মনে হচ্ছিল। আমি রাকিবকে বলে আসিফ ভাইয়ের বায়োডাটা সংগ্রহ করি। ওখানে আমি দ্বিতীয়বারের মতো নাম দেখি মাহমুদা খান আমিনা। সেদিন প্রথমবারের মতো আমি বড়সড় ধাক্কা খাই। আমি সব কিছু খুঁজে সেই পুরনো ছবিটা বের করে বারবার ফেসবুকের ছবির সাথে মিলিয়েছিলাম। অস্থিরতায় সেদিন প্রায় মরতে বসেছিলাম। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার একজন ফুপ্পি আছে, তাও আবার জীবিত। সেদিন পরিস্থিতি সামলানোর বিন্দু মাত্র শক্তি ছিল না আমার। সেই রাতেই তানভীর আর রাকিবকে আসিফ ভাইয়ার বাসায় পাঠিয়েছি। আমি ফুপ্পির সাথে সেদিন প্রথমবারের মতো ফোনে কথা বলেছিলাম। নাম পরিচয় বলার পর ওনার সে কি কান্না! তানভীর ভাইকে আঁকড়ে ধরে অনেক কেঁদেছিল ফুপ্পি। 28 বছরের চেপে রাখা সব কষ্ট কান্নায় পরিণত হয়েছিল। তারপর বেশ কয়েকবার কথা হয়েছে ওনার সাথে। বারবার জিজ্ঞেস করেছি ঘটনা বলতে, কিন্তু বলেননি। বলেছেন আমি দেশে ফিরলে বলবে। দেশে ফেরার কয়েকদিনের মধ্যে আমি তানভীর আর রাকিব ওনাদের বাসায় গেছিলাম। সেখানে গিয়ে সব ঘটনা শুনেছি। মেঘ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে। মেঘ পুনরায় প্রশ্ন করল, জান্নাত আপুর কি ঝামেলা হয়েছিল?
আবির এতক্ষণ গম্ভীর থাকলেও এবার একটু হাসার চেষ্টা করলো। ধীর কণ্ঠে শুধালো। তেমন কিছু না। মেঘ আস্তে করে বলল। প্লিজ বলুন। আবির না পারতেও বলল। ফুপ্পিরা এত বছর যশোর ছিল। গত বছর ভাইয়ার চাকরি হয়, সপরিবারে ঢাকায় এসেছে। কোনো এক অনুষ্ঠানে ভাইয়া জান্নাতকে দেখেছে, ভাইয়ার জান্নাতকে ভালো লেগেছে। কোনোভাবে খবর নিয়েছে জান্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেই থেকে প্রায়ই ভার্সিটির আশেপাশে জান্নাতকে ফলো করত, কিন্তু কোনোদিন কথাও বলেননি। 6 মাস শুধু দূর থেকে ফলোই করেছে। একদিন সাহস নিয়ে কথা বলতে এসেছিল, যদিও কথা বলতে পারেননি, কিন্তু সেটা রাকিবের কান পর্যন্ত পৌঁছে গেছিল। রাকিব 2-3 দিন খেয়াল করে বিষয়টা আমায় জানিয়েছিল। রাকিবের ভাইয়াকে পেটানোর চিন্তা ভাবনা ছিল। আমাকে জানানোর পর আমি বলেছিলাম ছেলেটার একটু খোঁজ নিতে, যদি সমস্যা মনে হয় তাহলে পেটাতে। রাকিব খোঁজ নিয়ে জানতে পারে ভালো জব করে, অফিসের সবার সাথে নম্র ভদ্র আচরণ করে। সেখান থেকে ফেসবুক আইডি সংগ্রহ করে আমায় দিয়েছিল। যাকে পেটানোর প্ল্যান ছিল সে আমার ভাই হয়ে গেল। যখন জানতে পেরেছে ভাইয়া জান্নাতকে পছন্দ করে, তখন রাকিব আর বাধা দেয়নি। রাকিবের একটাই কথা ছিল, আমি দেশে না ফিরলে আর ফুপ্পির পুরো ঘটনা না জানলে সে জান্নাতের বিয়ের সিদ্ধান্ত দেবে না। ধীরে ধীরে জান্নাত আর ভাইয়ার মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক হয়েছে। আমি দেশে ফিরলাম, ভেবেছিলাম দেশে ফিরেই ওদের বিয়ে দেব, কিন্তু দেশে আসার পর তোর কোচিং টিউশন থেকে খবর নিয়ে দেখলাম তোর পড়াশোনার নাজেহাল অবস্থা। এভাবে বলে চান্স পাবি না, তোর পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য একজন মানুষ দরকার ছিল। তখন জান্নাতের কথা মাথায় আসে আর জান্নাতকে আনি। জান্নাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু রাকিবের, আর রাকিব আমার বেস্ট ফ্রেন্ড, তাই বিয়ের আলোচনা হওয়ার আগেই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু অফিসিয়াল কাজে ভাইয়াকে 6 মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। ভাইয়া চাচ্ছিল বিয়ে করে বউ নিয়ে কয়েক মাস ঘুরে তারপর যাবে, কিন্তু তোর অ্যাডমিশন টেস্টের থেকে আমার কাছে তাদের বিয়ে গুরুত্বপূর্ণ ছিল না। আমি রাজি হই না বলে ভাইয়া ঘোরাঘুরি প্ল্যান বাদ দিয়ে বলেছে শুধু বিয়েটা করবে, বিয়ের পর তোকে যত ইচ্ছে পড়াতে। কিন্তু আমার কথা হলো, একবার বিয়ে হলো মানে জান্নাতের মাথায় সংসারের চিন্তা ঢুকবে, তখন তোর প্রতি তার দায়িত্ব কমে যাবে। এটা তো আমি কখনোই হতে দিব না। ভাইয়া যখন বুঝতে পেরেছে আমায় মানাতে পারবে না, তখন জান্নাতকে বোঝানো শুরু করেছে। কিন্তু জান্নাত তো আমায় বা রাকিবকে সবই বলে দেয়। জান্নাতের মাথা যাতে খেতে না পারে সেজন্য 2-1 মাস যাবৎ জান্নাতের সঙ্গে ভাইয়ার যোগাযোগ বন্ধ রেখেছি। রাকিব নতুন সিম কিনে দিয়েছে জান্নাতকে। যেদিন রাতে তুই আমায় কল দিয়েছিলি সেদিন আমি, রাকিব আর তানভীর ফুপ্পিদের বাসায়ই ছিলাম, বিয়ের কথাবার্তা বলতে গেছিলাম। তুই চান্স পেলেই বিয়ে হবে এরকমটাই শর্ত ছিল, কিন্তু রাতে ফেরার পর তোর খাতা ভর্তি হাবিজাবি লেখা দেখে আমার মাথায় রক্ত উঠে গেছিল। যার জন্য আমি এত মানুষের বিরুদ্ধে লড়ছি, সে কিনা পড়াশোনাটাকে গুরুত্বই দিচ্ছে না। সেই রাগে সেদিন খাতা পুড়িয়েছিলাম, যাতে তুই পড়াশোনায় মনোযোগ দিস। যাদের সামনে বারবার গর্ব করে বলেছি আমার মেয়ে চান্স পাবেই, চান্স না পেলে আমি তাদের সামনে মুখোমুখি হতে পারতাম না। তারা মুখে কিছু বলুক না বলুক, মনে মনে হলেও বলতো এত কিছু করেও তো মেঘ চান্স পেল না। এই কথাটা পৃথিবীর কোনো মানুষ যাতে বলতে না পারে সেজন্যই আমি তোকে সারাক্ষণ পড়ার কথা বলতাম। আলহামদুলিল্লাহ, তোর চেষ্টা আমার ইচ্ছে পূরণ হয়েছে। আল্লাহ আমার আশা পূরণ করেছেন, আর তোকে অসংখ্য ধন্যবাদ। মেঘের গলায় আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসলো। মেঘের আড়ালে মেঘকে নিয়ে কত কত ঘটনা ঘটেছে। আবির ভাইয়ের গত 4 মাসের করা আচরণগুলো বারবার মনে হচ্ছিল। আবির রাশভারী কণ্ঠে আবার বলে উঠল। সবাই জানে খান বংশের বড় ছেলে আমি। চাচাতো ভাই বোনদের মধ্যে আমি বড় হলেও সত্যিকার অর্থে আসিফ ভাইয়া আমাদের সবার মধ্যে বড়, আর আমি দ্বিতীয়। পরিস্থিতি মোকাবেলা করতে বা আমি সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ফুপ্পির সাথে আমাদের বাসার সম্পর্ক ঠিকঠাক করার। একটু থেমে আবির আবার বলল। জানিস মেঘ, এই দুজন মানুষের জন্য আমাদের বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। তাদের রাগ আর অনাদেয় কর্মকাণ্ডের ফলাফল ভোগ করতে হয় বাকি সদস্যদের। ফুপ্পির মতো কাকামণির জীবনের সুখ শান্তিও কেড়ে নিয়েছে এই মানুষগুলো। কাকামণি ঠান্ডা মেজাজের মানুষ হওয়ায় আর শুধুমাত্র ভাই বলে হয়তো এখনো সম্পর্ক ঠিক আছে, না হয় ফুপ্পির মতো অবস্থা কাকামণিরও হতো। কাকামণি সবার সামনে প্রাণোচ্ছল থাকে ঠিকই, কিন্তু ওনার ভেতরটাই সবচেয়ে বেশি বিধ্বস্ত। ফুপ্পি তো তবুও ভালোবাসার মানুষকে পেয়েছেন, কাকামণি তো তাও পেলেন না। মেঘের মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে লক্ষাধিক প্রশ্ন, কিন্তু সেসব প্রশ্নের উত্তরে শুধু বাবা চাচার নামে উঠে আসবে। কাকামণির জীবনের ইতিহাস শোনারও ইচ্ছে নেই, তাই এই বিষয়ে প্রশ্ন করল না। নিজের আব্বু আর বড় আব্বু এতটা পাষাণ, এটা ভাবতেই মেঘের কষ্ট হচ্ছে। মেঘ বিভোর হয়ে স্মৃতি মনে করায় ব্যস্ত। আবির ভাই ফেরার পর থেকে যা যা ঘটেছে সব মনে করার চেষ্টা করছে। হঠাৎ মাথায় আসলো আবির ভাই যে বারবার বাবা চাচার মুখের ওপর কথা বলেন, ওনারা যদি আবির ভাইকে। এটুকু ভাবেই মেঘ থেমে গেল, চিন্তিত স্বরে বলল।
আপনি আব্বু বা বড় আব্বুর মুখের ওপর আর কথা বলবেন না প্লিজ। নিজের প্রতি প্রেয়সীর দুশ্চিন্তা দেখে আবির আনমনে হেসে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি যদি কথা না বলি তাহলে ওনারা ওনাদের মর্জি মতো সবকিছু করবেন। ওনাদের সকল ইচ্ছে পূরণ করা আমাদের পক্ষে সম্ভব না। আমি কারো প্রিয় হতে থাকতে চাই না। আমি কারো প্রিয় হয়ে থাকতে চাই না। আমি তাই করব যা আমার করতে ইচ্ছে করবে। মেঘের শীতল চাহনি দেখে আবির ভারী কণ্ঠে বলে উঠল, তোকে আগেও বলেছি, এখন আবার বলছি, কখনো কারো মন রাখার চেষ্টা করবি না। ঠিক সেই কাজটাই করবি যেটা তোর মন করতে চাইবে। বিষয় ছোট হোক বা বড়, আগে নিজের মনকে প্রায়োরিটি দিবি। আর ফুপ্পির বিষয়টা ভুলেও কাউকে বলবি না। বাড়িতে কাউকে এই বিষয়ে কোনো প্রশ্ন করবি না। তোকে জানানো দরকার ছিল তাই জানিয়েছি। আজকের পর থেকে বুঝে শুনে পাগলামি করবি, কারণ আমি চাই না তোর পাগলামিকে সিরিয়াসলি নিয়ে কেউ তোর মনে আঘাত করুক। কথা শেষ করে মেঘকে নিয়ে বাড়ি ফিরছে আবির। মেঘের মনে আজ কোনো অনুভূতি নেই। এই যে এতদিন জান্নাত আপুকে নিয়ে এত দুশ্চিন্তা করলো, সেই জান্নাত আপু সম্পর্কে তার ভাবি হয়ে গেছে। বাড়ির রহস্য না জানলে আজ মেঘ আবিরকে নিজের মনের কথা বলেই দিত। কিন্তু তার বাড়ির মানুষ যে ভালোবাসার জাত শত্রু, তারা তো কোনোদিনও মানবে না। আবির ভাইয়ের প্রতি যে অসম্ভব দুর্বল সে। আবির ভাইকে এই জীবনে কেউ আদেও পাবে? আবির বাইক চালাচ্ছে আর মনে মনে ভাবছে, আমার জীবনটা কেন এমন হলো? তোর প্রবল অভিমান আমায় দেশ ছাড়তে বাধ্য করেছিল। 6 বছর যাবৎ আমি নিজের উপলব্ধি জমিয়েছি। সেই সুদীর্ঘ অভিসন্ধি বাস্তবায়নের সুযোগটাও পেলাম না আমি। ভেবেছিলাম দেশে ফিরে তোর কাছে আমার চিত্তের অব্যক্ত প্রণয় প্রকাশ করব। এত বছরে তোকে ঘিরে কত লক্ষাধিক স্বপ্ন দেখেছি, সেই সব স্বপ্নের কথা জাহির করব। গত 6 বছর শুধু একটাই পরিকল্পনা করেছি, কিভাবে তোকে আমাতে আসক্ত করব। 3 মাসের মধ্যে তোকে আমার বউ করে নিব, এই দৃঢ় সংকল্পে নিজেকে প্রস্তুত করছিলাম। কিন্তু একটা ঘটনা আমি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। গত 1 বছর যাবৎ আমি নিজের সঙ্গে লড়াই করছি। তোকে উপেক্ষা করার বিন্দুমাত্র শক্তি যে আমার ছিল না। দেশে ফিরে প্রথমবার তোর লালিত মুখমণ্ডল আর মায়াবী আঁখি দেখে এক মুহূর্তের জন্য নিজেকে উন্মাদ মনে হয়েছিল। ইচ্ছে হয়েছিল খানবাড়ির সব নিয়ম নীতির বিনাশ করে হলেও তোকে আমার করে নিই, কিন্তু আমি পারিনি। আজও আমি তোকে ভালোবাসি বলতে পারছি না। তুই পরিবার ছাড়তে পারবি না, আর আমি তোকে। নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। তোকে পাওয়ার জন্য যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার আমি ঠিক ততটুকুই যোগ্য হব। তারপরও আমার তোকেই লাগবে। আমার তোকে পাওয়ার ইচ্ছে যতটা প্রবল, তোর মনেও আমাকে পাওয়ার সেই শানিত ইচ্ছে জাগতে হবে। পরিস্থিতি যতই কঠিন হোক, তোর আমার প্রতি অগাধ আস্থা থাকতে হবে। তুই আমার হলে আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়তে পারবো, কিন্তু তোকে না পেলে আমার প্রণয়ের পরিণতি হবে মৃত্যু। বাসার মনে মেঘকে নামিয়ে আবির ঠান্ডা কণ্ঠে বলল, যা বলেছি তা মাথায় রাখিস। সামনে তানভীর আছে, ওর সঙ্গে বাসায় যাবি। বাসায় কেউ কিছু জিজ্ঞেস করলে তোর কিছু বলার প্রয়োজন নেই। যা বলার তানভীর বলবে। জান্নাতের বিয়ের কথা কাউকে বলিস না, আর অতিরিক্ত দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করিস না। ফুপ্পির সাথে সম্পর্কটা আমি ঠিকঠাক করার চেষ্টা করব, তুই সাবধানে থাকিস। তানভীর বাসার কাছে মেঘের জন্য অপেক্ষা করছিল। মেঘকে নিয়ে বাসায় ঢুকেছে। ড্রয়িং রুমে দুই ভাই বসে আছেন। মেঘ আর তানভীরকে দেখে মোজাম্মেল খান প্রশ্ন করলেন। কোথায় গিয়েছিলা? মেঘ তানভীরের মুখের দিকে তাকাতেই তানভীর বলল, তুই রুমে যা। ভাইয়ের কথা মতো মেঘ রুমে চলে গেছে। ওরা দুই ভাই মেঘকে এমনভাবে আগলে রাখে যেন বাড়ির কেউ কিছু বলতে না পারে। বড়রা কিছু বললে কষ্ট বেশি পাবে, কিন্তু তানভীর যেহেতু ছোট থেকেই শাসন করে, তাই ভাইয়ের শাসন মেঘের এখন সয়ে গেছে। তানভীর যা যা কথা বলার তা বলে রুমে চলে গেছে। মেঘ ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। বিকেল থেকে এত এত ঘটনার সম্মুখীন হতে হয়েছে, যেগুলো মাথায় স্থির হতেও একটু সময় লাগবে। মেঘের আবেগ অনুভূতি সব বিলীন হয়ে গেছে। আবির ভাইয়ের বলা প্রতিটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা কথা বারবার মনে হচ্ছে, এবারের প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। পপ্পির বিষয়ে জানার পর মেঘের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। 4 মাসের প্রেমানুভূতি প্রকাশ করার আগেই সব শেষ হয়ে গেল। আবির ভাইয়ের প্রতি যে আকাশ সম প্রলয় লীলা সবই ফিকে হয়ে গেছে। ফুপি আর কাকামণির মনে কতই না কষ্ট। এসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আবিরের জন্য অপেক্ষা করার শক্তিটুকু আজ ছিল না। আবির মেঘকে নামিয়ে দিয়ে আবার বিয়ের প্রোগ্রামে গেছে। রাকিবের বেস্ট ফ্রেন্ড হিসাবে এই সময় আবিরের রাকিবের পাশে থাকা খুব বেশি প্রয়োজন। রাকিবের একমাত্র বোন জান্নাত
রাকিবের আরও একটা ছোট ভাইও আছে, তবে বোনের প্রতি ভাইদের ভালোবাসা একটু বেশি তীব্র হয়। সপ্তাহখানেক হয়ে গেছে, কিন্তু মেঘের মাথা থেকে ফুপ্পির ঘটনা কোনোভাবেই যাচ্ছে না। যতবার আব্বুকে আর বড় আব্বুকে দেখে ততবারই মনে হয় ওনারা হিটলারের থেকেও নিকৃষ্ট। এতদিনে আবির ভাইকে হিটলার বলায় নিজে অনুতপ্ত হচ্ছে। এখন আর মেঘ আগের মতো আবিরকে জ্বালায় না, আবিরের রুমে যায় না, অনুভূতি প্রকাশের চেষ্টাও করে না। আব্বু আর বড় আব্বুকে দেখলে যতটা রাগ হয়, আবির ভাইকে দেখলে ঠিক ততটাই কষ্ট হয়। আজ তানভীর প্রোগ্রামে ব্যস্ত। হঠাৎ ফোনে কল বাজছে। ফোন বের করে অবাক চোখে তাকায়। বন্যা কল দিচ্ছে। প্রোগ্রাম থেকে বের হয়ে একপাশে গিয়ে ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি কি বাসায়? ভাইয়া ডাকতে কতবার না করেছি তোমায়? সরি, আর ভাইয়া বলবো না। মেঘের কি কিছু হয়েছে? আমি কল দিলে রিসিভ করে না, হঠাৎ রিসিভ করলে ঠিক মতো কথা বলে না। বোন একটু মানসিক চাপে আছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। কি হয়েছে? বন্যা মনে মনে ভাবছে, আল্লাহ জানে আবির ভাইকে নিয়ে কোনো ঝামেলাই হলো কিনা। তেমন কিছু না। তোমার কি খুব দরকার? কিছু বলার থাকলে আমায় বলতে পারো, আমি বোনকে জানিয়ে দেব। বন্যা আমতামতা করে বলল, ওই রকম কিছু না, কথা হইতেছে না তাই চিন্তা হচ্ছিল, এজন্য আপনাকে কল দিলাম। তানভীর ঠান্ডা কণ্ঠে শুধালো। আর কোনো কারণ নেই? বন্যা আস্তে করে বলল। না মানে আছে। তানভীর ধীর কণ্ঠে বলল। বলো। বন্যা ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করল। আজকে কি আপনার একটু সময় হবে? তানভীর ভ্রু কুঁচকে প্রশ্ন করল। কেন? বন্যা একটু থেমে বলল, আপনার সাথে কি দেখা করে যাবে? আপনি মেঘকে নিয়ে আসলে ভালো হতো, যদি আপনার সময় হয় আর কি। বোনের মনের অবস্থা খুব একটা ভালো না, তারপর আমি জিজ্ঞেস করবো বোন না আসলে আমি কি আসতে পারবো, নাকি দেখা করতে হলে বোনকে নিয়ে আসতে হবে? বন্যা কিছু বলছে না দেখে তানভীর আবার বলল। আমি বিকেলে কল দিব তোমায়, রাখছি এখন। তানভীর ফোন রেখে আবিরকে কল দিল। আবিরের কড়া নিষেধ, মেঘকে এখন কোথাও নেওয়া যাবে না। মেঘের মন মেঘকেই ঠিক করতে হবে। সব বিষয়ে আবির বা তানভীর মেঘকে সাহায্য করতে পারবে না। তানভীর কি করবে বুঝতে পারছে না। মেঘকে জিজ্ঞেস না করলে বা মেঘের মতামত না নিলে পরবর্তীতে বন্যা বিষয়টা জানলে তানভীরকে ভুল বুঝবে। আবার মেঘ যদি ঘুরতে যেতে রাজি হয়ে যায়, তাহলে আবির তো তানভীরকে মেরেই ফেলবে। দোটানা কাটিয়ে শেষমেশ মেঘকে কল করলো তানভীর। মেঘ তখন উপন্যাস পড়ায় ব্যস্ত। বাসায় শুয়ে বসে আর ভালো লাগছিল না। ফোন চাপতে গেলে আবির ভাইয়ের আইডিয়া আসে সামনে। আবির ভাইকে দেখলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। পড়াশোনার চাপ নেই, বাড়ির কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। চুপচাপ শুয়ে বসে থাকলে বারবার শুধু ফুপ্পির কথা মনে পড়ে। এই সব কিছু কাটাতে এই আবির ভাইয়ের দেওয়া উপন্যাসের বইগুলো পড়া শুরু করেছে। বেশিরভাগ সময় উপন্যাসই পড়ে। উপন্যাস পড়ার আর একটা অন্যতম কারণ হলো নিজেকে সবার থেকে আড়াল করে রাখা। তানভীর 2-3 বার জিজ্ঞেস করেছে ঘুরতে যাবে কিনা, কিন্তু মেঘের ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। বোন রাজি না হওয়াতে তানভীরের জন্য ভালোই হয়েছে, আবিরের কাছ থেকে বকা খেতে হয়নি। কিন্তু বন্যা দেখা করবে কিনা কে জানে। বিকেলের দিকে প্রোগ্রাম শেষ করে তানভীর বন্যাদের বাসার গলি পর্যন্ত গিয়ে বন্যাকে কল দিল। বন্যা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আসলো। তানভীরের সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বলেই মেঘকে আনতে বলছিল, কিন্তু মেঘ এলো না। অথচ তানভীর এসে দাঁড়িয়ে আছে, তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে। ঘণ্টাখানেক তানভীরের সাথে বাইকে ঘুরেছে, কিন্তু একবারের জন্য তানভীরকে স্পর্শ করেনি। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছে বন্যা আর তানভীর। বন্যা আশেপাশে একবার তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো, তারপর হাতের শপিং ব্যাগটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। তানভীর বিস্ময়ের সমেত তাকিয়ে বলল, আমার জন্য? বন্যা ওপর নিচ মাথা নাড়ালো। কিন্তু কেন? আপনি 2 বার আমায় ট্রিট দিয়েছেন, গিফটও দিয়েছেন, আমারও তো উচিত চান্স পাওয়ার খুশিতে আপনাকে কিছু দেওয়া। তানভীর শপিং ব্যাগটা নিজের কাছে এগিয়ে নিল। র্যাপিং পেপারে মোড়ানো একটা বক্স খুলতেই চোখে পড়ল একটা কালো চেনের ঘড়ি, অনেক সুন্দর ডিজাইনের, মোটামুটি দামিও। তানভীর ঘুরিয়ে ফিরিয়ে ঘড়িটা দেখে বলল, ঘড়িটা অনেক সুন্দর, কিন্তু আমি তো ঘড়ি পরি না। বন্যা আস্তে করে বলল, ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে, তাই নিয়েছে। আপনি ঘড়ি পরেন কি না তা তো আমি জানতাম না। ব্যাপার না, পছন্দ করে এনেছো, তার জন্য ধন্যবাদ।
এই বলে তানভীর ঘড়িটা হাতে নিল। শপিং ব্যাগে আর একটা সুন্দর ওয়ালেট আর ঘড়ির বক্স শপিং ব্যাগে রেখে খাওয়া দাওয়া করে বন্যাকে বাসার কাছে পৌঁছে দিয়ে তানভীর বাসায় আসছে। আবির ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। তানভীরের হাতে ঘড়ি দেখে কপাল কুঁচকে ঠাট্টার স্বরে বলল, কারোর জন্য কেউ একজন তার ইচ্ছের বিরুদ্ধে কত কাজই না করছে। অবশ্যই সব দেখতে ভালোই লাগছে। তানভীর ঘড়ি পরা হাতটা নিজের পিছনে লুকিয়ে মন খারাপ করে বলল। মজা করছো? আবির সশব্দে হেসে উঠল। তানভীর গাল ফুলিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। আবির সোফায় বসে সেদিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। বেশ কিছুদিন কেটে গেল। খাবার টেবিলে দেখা হয় মেঘ আবিরের। মেঘ দু একবার আবির ভাইয়ের দিকে তাকায়। চোখাচোখি হলেই চোখ নামিয়ে নেয় মেঘ। আবির সকালে খেয়ে অফিস চলে যায়। মিমার আদিও স্কুলে চলে যায়। মেঘ বাসায় একা একা থাকে। প্রতিদিন বিকেলে ছাদে যায়, গাছগুলোর দেখাশোনা করে। বাকি সারাদিন আবির ভাইয়ের দেওয়া উপন্যাসের বই পড়ে। 2টা উপন্যাস শেষ করে ফেলেছে। তৃতীয় উপন্যাসটা যত পড়ছে মেঘের মনের ভেতর প্রেমানুভূতি তত সক্রিয় হতে শুরু করেছে। ফিকে হয়ে যাওয়া অনুভূতিরা আবারও জাগ্রত হচ্ছে। আবির ভাইয়ের প্রতি ধারালো ভালোবাসার টেনে 28 বছরের গত হয়ে যাওয়া ইতিহাসকে পিছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। হয়তো আবির ভাইকে পাওয়ার স্বপ্ন পূরণ হবে, নয়তো সারা জীবন আবির ভাইকে একতরফা ভালোবেসে যাবে। তবুও মুখ লুকিয়ে আবির ভাইকে এড়িয়ে চলবে না। রাত 11টার দিকে মেঘের তৃতীয় উপন্যাস পড়া শেষ হয়েছে। সেই থেকে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে। গত কিছুদিন যাবৎ আবির ভাইয়ের বাড়িতে আসা যাওয়াতে মেঘের বিশেষ কোনো নজর ছিল না। বাইকের শব্দ শুনেও ব্যালকনিতে যেতে ইচ্ছে হয়নি তার। আজ এতদিন পর মেঘ আবির ভাইয়ের জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে, অথচ আবির ভাই ফিরছে না। আবির ইদানিং অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে ঘন্টাখানেক পর আবার বের হয়। ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। যেহেতু মেঘ আবিরের সাথে কথা বলে না, আবিরের জন্য অপেক্ষা করে না, তাই আবিরও নিজের মতোই চলাচল করে। 12টার দিকে আবির বাসায় ফিরেছে। আবিরকে দেখে মেঘ ব্যালকনি থেকে মিষ্টি করে হাসলো। এতদিন পর আজ মেঘের মুখে একটু হাসি ফুটেছে। আবির বাইক থেকে সেই দৃশ্য দেখলো কিনা কে জানে। আবির নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। মেঘ চুপি চুপি ড্রয়িং রুমে আসছে। এত রাতে কেউই সজাগ নেই। টেবিলের ওপর আবিরের জন্য খাবার ঢেকে রাখা হয়েছে। মেঘ খাবারগুলো দেখছে। এর মধ্যে আবির নিচে নামলো। মেঘের থেকে কয়েক পা পিছনে দাঁড়িয়ে ডাকলো, কি করছিস এখানে? আবিরের কণ্ঠ শুনে আঁতকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ। মেঘ আবিরের চোখাচোখি হতেই আবির একটানা দুবার ভ্রু নাচালো। মেঘ নিঃশব্দে হেসে উঠল। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেয়সীর মুখে হাসি দেখে আবিরের মনে এক মুহূর্তেই শান্ত হয়ে গেছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে সুস্থির করার চেষ্টা করলো। মেঘ মাথা নিচু করে বলল, আপনি এগুলো দিয়ে কিভাবে খাবেন? আপনাকে একটা ডিম ভেজে দিই? মেঘের এমন কথায় আবির চোখ মেলে তাকালো। ভারী কণ্ঠে জবাব দিল, কোনো প্রয়োজন নেই, আমি খেতে পারবো। আবির ভারী কণ্ঠে বললেও মেঘের সেসবে মাথা ব্যথা নেই, কারণ তার মাথায় উপন্যাসের প্রেমালাপ ঘুরপাক খাচ্ছে। সে আবার বলল, আপনি তো বলেছিলেন পরীক্ষার পর রান্নাঘরে যেতে পারবো। পরীক্ষা তো শেষ, এখনো কি যেতে পারবো না? আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, তোর কি ডিম ভাজা খেতে ইচ্ছে করছে? আমি করে নিয়ে আসবো। মেঘ ডানে বামে মাথা নেড়ে বলল, আমি ভাজবো। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, তুই ডিম ভাজতে পারিস? মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল, আম্মুরা ডিম ভাজার সময় আমি দেখেছি। আবির পুনরায় বলল, তোর ভাজতে হবে না, তুই বস, আমি ডিম ভেজে নিয়ে আসছি। মেঘ শক্ত কণ্ঠে বলল, না, আমি আনবো। আবির ধমক দিতে গিয়েও থেমে গেল। মেয়েটা এতদিন পর আবিরের সঙ্গে কথা বলতে আসছে, ধমক দিলে মনে কষ্ট পাবে, তাই ধমক দিতে পারছে না। আবার ডিম ভাজতে পাঠাতেও সাহস পাচ্ছে না। আবির দুপায়ে এগিয়ে থমকে দাঁড়ালো। সেখান থেকে ঘুরে এসে চেয়ার টেনে বসলো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা চেক করছিল। একবার রান্নাঘরে তাকাচ্ছে, একবার ফোনে। দুবার ডেকে বলেছে, তুই কি পারবি নাকি আমি আসবো? মেঘ দুবারই উচ্চস্বরে বলেছে, পারবো। কিন্তু আবিরের কলিজা কাঁপছে। প্রথমবার মেঘ রান্না করতে গেছে, পেঁয়াজ কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে। কয়েকবার রান্নাঘরে দেখে যেই না ফোনের দিকে মনোযোগ দিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যেই মেঘ চিৎকার দিয়ে উঠেছে। মেঘের চিৎকারের শব্দে আবিরের হৃদয় কেঁপে উঠেছে। সহসা ফোন ফেলে ছুটে যায় রান্নাঘরে।
গরম তেল ছিটকে পড়েছে মেঘের হাতে পায়ে। এত রাতে বাসার মানুষজন সজাগ হলে ঝামেলা হবে ভেবে চিৎকার দিয়ে নিজের মুখ চেপে ধরেছে। ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। আবি চুলা বন্ধ করে ঝড়ের বেগে টুথপেস্ট নিয়ে আসছে। হাঁটু গেড়ে বসে আলতো করে হাতে আর পায়ে পেস্ট লাগিয়ে দিচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। রক্তাভ দু চোখ মেঘের হাতে পায়ে নিবদ্ধ। বুকের ভেতর হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে। মেঘের হাতে পায়ে পেস্ট লাগিয়ে ফু দিয়ে দিচ্ছে। মেঘ কেঁদেই যাচ্ছে, তবে ক্রন্দন শব্দহীন। আবির ভ্রু কুঁচকে ভেতরে থাকা সবটুকু আক্রোশ কণ্ঠে ঢেলে দাঁতে দাঁত চেপে বলল, আমায় না জ্বালালে কি তো শান্তি হয় না? আবির ভাইয়ের রাগান্বিত কণ্ঠ শুনে মেঘ জলসিক্ত চোখে আবিরের মুখের পানে তাকায়। চোখ পড়ে রক্তাভূত চোখে। এই চোখে অসহ্য স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আবিরের নিঃশ্বাসের মাত্রা তীব্র। কপালে বিদ্যমান ঘামের বিন্দুগুলো চিকচিক করছে। আচমকা আবির মেঘকে কোলে তুলে নেয়। অমনি মেঘের চক্ষু চড়ক গাছ। এক মুহূর্তে কান্না থেমে গেছে। অবাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখের পানে। আবির কোনো দিকে না তাকিয়ে মেঘকে নিয়ে সোফায় বসিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, এখনো চলছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে না করল। আবির মেঘের হাতে পায়ে ফু দিতে দিতে হঠাৎ অত্যন্ত নমনীয় স্বরে বলে উঠল, কথা বলতে কেন শুনিস না? তেলটা যদি আর একটু বেশি পড়তো তখন কি হতো বল? মেঘ অপলক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ভাইয়ের বলা কথাটা মেঘের কলিজায় লাগছে। আবির ভাইয়ের এত কোমল কণ্ঠ কোনোদিন শোনেনি সে। মেঘের অপলক দৃষ্টিতে আবিরের অদ্ভুত ঘোর কাজ করছে। কোনো মতে চোখ নামিয়ে শুধালো, রাতে খেয়েছিস? মেঘ হাসতে করে বলল, না। আবিরের মেজাজ খারাপ হলো। কপাল কুঁচকে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এত রাত হয়ে গেছে, খাসনি কেন? মেঘ যে উপন্যাস পড়তে পড়তে 11টা বাজিয়ে ফেলেছে, তারপর থেকে আবির ভাইয়ের অপেক্ষাতে আছে। এ কথা আবির ভাইকে কিভাবে বলবে সে? মেঘের হাত আর পায়ের দিকে একবার দেখে ঠান্ডা কণ্ঠে বলল, এখানে চুপচাপ বসে থাক, আসছি আমি। কিছুক্ষণের মধ্যে আবির আর একটা ডিম ভেজে ভাত নিয়ে আসছে। মেঘ নির্বাক চোখে চেয়ে আছে। হৃৎপিণ্ডের ধুকপুকানি শুরু হয়ে যাচ্ছে। আবির ভাই খাবার নিয়ে আসছে। আবির ভাইকে খাইয়ে দেবেন, এইসব ভেবেই অস্থির হয়ে যাচ্ছে। জ্বরের ঘরে প্রথমবার মেঘকে আবিরের খাইয়ে দেওয়ার অনুভূতি ঠিকমতো বুঝতে না পারলেও আজ সে অনুভব করতে পারছে। খুব যত্ন সহকারে মেঘকে খাইয়ে দিচ্ছে আবির। পানির গ্লাসটাতে পর্যন্ত ছুঁতে দিচ্ছে না। খাওয়া শেষে মেঘের হাত আর পা পরিষ্কার করে ফ্রিজ থেকে দই বের করে দিয়েছে। এর মধ্যে কম করে হলেও 100 বার জিজ্ঞেস করে ফেলেছে জ্বলছে কিনা, ব্যথা করছে কিনা। মেঘের থেকেও আবির যেন কয়েক গুণ বেশি দুশ্চিন্তায় আছে। আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর শুনে মেঘ বারবার অবাক চোখে তাকাচ্ছে। আবির ভাইয়ের এই আচরণ কি ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা, নাকি অন্য কিছু? অন্য কিছু ভেবেও বারবার আটকে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে ফুপ্পিকে নিয়ে আবির ভাইয়ের বলা কথাগুলো। মেঘকে কোলে নিয়ে রুম পর্যন্ত দিয়ে আসছে। 3 দিন হয়ে গেছে মেঘের হাতে পায়ে তেল পড়েছে। ভাগ্য ভালো ছিল বলে মেঘের হাতে ফোসকা পড়েনি, তবে দাগ হয়ে আছে। এই দাগ মুছতে বেশ কিছুদিন লাগবে। সময় চলমান। মেঘ আর বন্যা দুইজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে ভর্তি হয়েছে। ক্লাসও শুরু হয়ে গেছে। মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হয়নি। তার পছন্দ মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। পাখি এখনো ভর্তি হয়নি। বন্যা আর মেঘের নতুন 3 জন বান্ধবী হয়েছে, লিজা, সাদিয়া আর মিষ্টি। আর 2 জন ছেলে বন্ধুও হয়েছে, মিনহাজ আর তামিম। মিনহাজের সাথে বন্ধুত্বটা খুব অদ্ভুতভাবে হয়েছে। প্রথম দিন মেঘ আর বন্যা আশপাশ দেখতে দেখতে ডিপার্টমেন্টে হাঁটছিল। এক ছেলে একটা রুম থেকে দৌড়ে বের হচ্ছিল। মেঘ আর বন্যা অন্যমনস্ক থাকায় বিষয়টা খেয়াল করেনি। ছেলেটা কাছাকাছি আসতেই মেঘ দ্রুত সরতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল। অথচ ছেলেটা মেঘ আর বন্যাকে দেখে দৌড় থামিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে, বলতে পারো না কোন ইয়ার? বন্যা আস্তে করে বলে, প্রথম বর্ষ। ছেলেটা বিরক্তির স্বরে ওহ বলে চলে যায়। বন্যা আর মেঘ দুইজনেই আহম্মকের মতো চেয়ে থাকে। ছেলের হাবে ভাবে মনে হয়েছিল সিনিয়র কোনো ভাইয়া। তারপর যখন দেখলো এই ছেলে ওদের সাথেই পড়ে, তখন 2 বান্ধবী তেলে বেগুনে জ্বলে উঠেছে। এরপর থেকে ছেলে বেশ কয়েকবার মেঘ আর বন্যার সঙ্গে কথা বলতে আসছে।
প্রথম দিনে দুষ্টুমির জন্য প্রতিদিন কম করে হলেও 10 বার করে মাফ চায়। বন্যার মেঘকে এখন আপু বলে ডাকে। সেই মিনহাজের সাথে ভর্তির দিন থেকে তামিমের পরিচয়। আস্তে আস্তে ভালো বন্ধু হয়ে গেছে। মিনহাজের মাধ্যমে বন্যার মেঘের সঙ্গেও তামিমের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আজ শুক্রবার, বাড়িতে মেয়ে মাদি আর মেঘের হইচই চলছে। আবির সকাল সকাল উঠে নাস্তা করে বেশ খানিকটা সময় ধরে ভাই বোনেদের দুষ্টুমি দেখেছে। দুপুরের পর আবিরের বড় মামা আসছেন। ওনার বড় মেয়ে মায়েশাকে ছেলেপক্ষ দেখতে আসবে, তাই উনি সবাইকে দাওয়াত দিতে আসছেন। যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে। আলী আহমেদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আমি এখন যেতে পারবো না, আপনি বরং আবিরের মাকে নিয়ে যান। বিয়ে ঠিক হোক, বিয়ের সময়ই যাব সবাই, ইনশাআল্লাহ। বড় মামা আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠল, বড় মামা আমায় যেতে বলো না প্লিজ, আমার অনেক কাজ আছে। তুমি আসছো যেহেতু আম্মুকে আজই নিয়ে যাও, এতে কোনো সমস্যা নেই, তবু আমায় যেতে বলো না। বড় মামা একটু রেগে বললেন, এখন তোদের সমস্যা শুনছি, কিন্তু বিয়ের সময় আমি কারো কোনো সমস্যা শুনতে চাই না। আমার মেয়ের বিয়েতে সবাইকে উপস্থিত থাকতে হবে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, যদি চাও সবাই মাইশা আপুর বিয়েতে উপস্থিত থাকুক, তাহলে আগামী মাসের মাঝামাঝিতে তারিখ দিও, বাকিটা তোমাদের ইচ্ছে। এই বলে আবির চলে গেছে। আগামী মাসে মেয়ে মাদির বার্ষিক পরীক্ষা শেষ হবে, তারপর বিয়ে হলে সবাই যেতে পারবে। এই জন্যই আবির বিয়ের তারিখ আগামী মাসের মাঝামাঝি দিতে বলেছে। কয়েকদিন পর সকালবেলা খাবার টেবিলে একসাথে খাবার খাচ্ছিল। আলী আহমেদ খান হঠাৎই বলে উঠলেন, আবির, তোর কি কিছুদিন সময় হবে? আবির বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করল। কেন? আলী আহমেদ খান বললেন, তোকে রাজশাহী যেতে হতো। আবির ভাই রাজশাহী যাবে শুনেই মেঘ আঁতকে ওঠে। ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আবির ভাইকে দেখা মেঘের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আবির ভাইকে রাজশাহী যেতে হবে শুনে অষ্টাদশের মন সহসা খারাপ হয়ে গেছে। আবির কিছু বলার আগেই পাশ থেকে ইকবাল খান উঠে বেসিনের দিকে চলে গেছেন। আবির একবার বেসিনের দিকে দেখে পরক্ষণে মেঘের দিকে এক পলক তাকালো। মেঘ মাথা নিচু করে বসে আছে। আবির ভারী কণ্ঠে বলল, ঠিক আছে, কবে যেতে হবে? মোজাম্মেল খান বললেন, আগামীকাল গেলে ভালো হবে। কেউ আর কোনো কথা বলছে না। তানভীর কিছু একটা বলতে গিয়েও থেমে গেছে। আবির খাবার শেষ করে অফিসের জন্য বেরিয়ে পড়েছে। বিকেলের দিকে মেঘের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়াতেই দেখলো নিচে আবির ভাইয়ের বাইক রাখা। তার মানে আবির ভাই বাসায়। মেঘ রুম থেকে বেরিয়ে আবিরের রুমের দরজায় পা রাখতে রাখতে ডাকলো, আবির ভাই। পর্দা সরাতেই চোখে পড়ল রাকিব ভাইয়া সহ আরো 3-4টা ছেলে। মেঘ সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে গেছে। মেঘ ওড়না মাথায় দিতে ব্যস্ত। আবির দরজা পর্যন্ত এসে বলল, কি হয়েছে বল। মেঘ মোলায়েম কণ্ঠে বলল, ছাদে যাব, চাবিটা কি দেয়া যাবে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। রুমে ঢুকতেই রাকিব বলে উঠল। এটুকু বলতেই আবির রাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল, মুখটা বন্ধ রাখ, ও বাহিরে আছে, শুনতে পাবে। উচ্চস্বরে রাসেল, লিমন, মোবারক আর শিশির বলে উঠল ও। আবির রাকিবকে ছেড়ে ছাদের চেপে মেঘকে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, 1 ঘন্টার মধ্যে নিচে আসবি। আচ্ছা। বলে যেতে নিয়ে আবার থমকে দাঁড়ালো। আবির তখনও দরজায় দাঁড়িয়ে আছে। মেঘকে দাঁড়াতে দেখে প্রশ্ন করল, আবার কি হলো? মেঘ হাসতে করে বলল, আবির, রাকিব ভাইয়া বাসায় আসছে, ভালো মন্দ খবর নেওয়া দরকার না? আবির কপাল কুঁচকে তাকালো। ধীর স্থির কণ্ঠে বলল, এখানে রাকিব ছাড়াও আরও কয়েকজন আছে, সবার সাথে কথা বলার আপাতত কোনো প্রয়োজন নেই। আর তোর পক্ষ থেকে আমি রাকিবের খবর নিব না, যা এখন। ঘরে ঢুকতেই সবাই একসাথে বলে উঠল, এখন এই অবস্থা আবির? আবির বিরক্তির স্বরে বলল, কি অবস্থা? এখনই ও বলে সম্বোধন করছিস, বিয়ের পর কি বলবি? আবির ঠাট্টার স্বরে বলল, ও গো, হ্যাঁ গো, জান, কলিজা, ফুসফুস, ময়না, টিয়া, টুনটুনি, কত কিছুই আছে। শিশির বলে উঠল, ফাজলামা বাদ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি কর, আমরা তোর প্রণয়ের শুভ পরিণত দেখতে চাই। আবিরের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেছে। ধপ করে বিছানার পাশে বসে গুরুভার কণ্ঠে বলল, যদি পারতাম সেই কবে ওরে আমার রানী বানিয়ে ফেলতাম, পারছি না তো। রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল, আমায় যেতে হবে, মিটিং পরে করব। লিমন সচেতন কণ্ঠে শুধালো। আবির ভারী কণ্ঠে বলল,
উনি সিলেট আর চট্টগ্রামের সব দায়িত্ব সামলান। লিমন প্রশ্ন করলো। আবির বলা শুরু করলো। অনেক বছর আগের ঘটনা, যখন রাজশাহীতে প্রথমবার কোম্পানির কাজ শুরু হয়েছিল তখন বেশ কয়েক বছর কাকামণি রাজশাহীতে ছিলেন। ওইখানে যেই বাসাতে ছিলেন ওই বাসার মালিকের মেয়েকে কাকামণির ভালো লাগতে শুরু করে। মালিকের মেয়েরও কাকামণিকে ভালো লাগে। ধীরে ধীরে ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিনের মধ্যে মালিকের পরিবার বিষয়টা জানতে পারে। তাদের দিক থেকে আপত্তি ছিল না, বিয়েও করিয়ে দিতে চেয়েছিল, কিন্তু কাকামণি চেয়েছিল পরিবার নিয়ে গিয়ে বউ উঠিয়ে আনবে। সেই যে রাজশাহী থেকে বাসায় আসছিল আব্বু আর চাচ্চুকে নিতে, ওই দিনের পর থেকে আজও রাজশাহীতে পা দিতে পারেননি। বিয়ে তো করতে পারেনি, রাজশাহী পর্যন্ত যেতেও পারেন না। জোর করে আব্বু চাচুর পছন্দে কুমিল্লা থেকে কাকিয়াকে বিয়ে করিয়ে এনেছেন। মনের বিরুদ্ধে গিয়েও সংসারে মনোযোগ দিতে হয়েছিল। সংসারে মনোযোগ আনার পেছনে পুরো ক্রেডিট কাকিয়ার। উনি অনেক ভালো মানুষ। উনি কাকামণির পাশে বন্ধুর মতো ছিলেন। এখন পর্যন্ত রাজশাহীর বেশিরভাগ কাজ চাচ্চু করেন। এই প্রথম আমি যাব। শিশির দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তোর কি হবে আবির? আবির মুচকি হেসে উত্তর দিল। সিদ্ধান্ত তো কবেই নিয়ে নিয়েছি। মেঘকে পেলে বাঁচবো, আর না হয়। রাসেল প্রশ্ন করলো। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল। সমাজ, ওনারা সমাজের চোখে ভালো থাকতে আপন মানুষদের মনকে হাজারবার খুন করতে পারে। অফিসিয়াল কিছু বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা চলল। এর মধ্যে মেঘ হেসে চাবি দিয়ে গেছে। সন্ধ্যার দিকে রাকিবরা চলে গেছে। রাকিবদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে মেঘের দরজার সামনে আবির দাঁড়িয়ে পড়ল। দরজা ধাক্কা দিয়ে তাকাতেই চোখে পড়ল মেঘ টেবিলের ওপরে মাথা নিচু করে বসে আছে। আবির মোলায়েম কণ্ঠে বলল, আসবো। মেঘ মাথা তুলে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। অশ্রুসিক্ত লোচনে তাকালো। অমনি গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে। আবিরকে দেখে মেঘ আবার মাথা নিচু করে ফেলেছে। আবির এগিয়ে এসে মেঘের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল, চা খাবি নাকি কফি? এমন প্রশ্ন শুনে পুনরায় মুখ তুলে আবিরের পানে তাকালো। এই যে সে কান্না করছে, কই একটু সান্ত্বনা দিবে, তা না মেঘ মনে মনে ভাবছে, কখন কি বলতে হয় এই বেটা কি কিছুই জানে না। মেঘের বৃহৎ অক্ষিযুগল আবিরের চোখে নিবদ্ধ। গাল বেয়ে এখনো নোনা জল গড়িয়ে পড়ছে। আবিরের ওষ্ঠদয় কিছুটা প্রশস্ত হলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই যে কান্না করছিস, একটু পরেই তো মাথা ব্যথা শুরু হবে। তুই নিজের চিন্তা নাই করতে পারিস, আমার তো করতে হবে। মেঘ সিক্ত আঁখিতে তাকিয়ে প্রশ্ন করল, আপনার চিন্তা করতে হবে কেন? আবির একটু ভেবে বলল, কাঁদতে কাঁদতে যদি চোখে অন্ধকার দেখিস তখন সবাই তোকে কানি বলবে। তানভীরের কত কষ্টই না হবে যখন সবাই ওকে কানির ভাই বলবে। আবির সশব্দে হাসছে আর মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। আবির হাসি থামিয়ে বলল, চা খাবি নাকি কফি খাবি এটা বল, তারপর কান্না করিস। মেঘ কপাল গুটিয়ে বলল, কফি। আবির মুচকি হেসে বলল, গুড গার্ল, এবার কান্না শুরু কর। আমি আসার আগ পর্যন্ত কাঁদবি, 1 সেকেন্ডের জন্যও থামবি না। রেডি? মেঘ আহম্মকের মতো চেয়ে আছে। আবির হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আবির 2 কাপ কফি নিয়ে আসছে। কফির কাপ দুটো টেবিলের ওপরে রেখে পকেট থেকে একটা গাঁদা ফুল বের করে মেঘের কানে গুজে দিল। আবিরের কর্মকাণ্ড দেখে মেঘ অভিভূতের ন্যায় চেয়ে আছে। নিষ্পলক দৃষ্টি তার। আবির ভাই নিজের হাতে কানে ফুল গুজে দিচ্ছে। এটা অনুভব করতেই মেঘের হৃৎপিণ্ড দিক বিদিক ছোটাছুটি শুরু করে দিয়েছে। আবিরের প্রতি অষ্টাদশী এতটাই আসক্ত হয়ে গেছে যে দিবারাত্র শুধু আবির ভাইকে নিয়েই স্বপ্ন দেখে। তাই কোনটা বাস্তব আর কোনটা কল্পনা সেটাই মাঝে মাঝে গুলিয়ে ফেলে। আবির মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, মাশাআল্লাহ, আমার ফুল ছেঁড়াটা সার্থক হলো। মেঘ জানালার গ্লাসের দিকে তাকিয়ে নিজেকে দেখল। এলোমেলো কালো চুলের মধ্যে হলুদ রঙের ফুলটাকে অসম্ভব সুন্দর লাগছে। পরক্ষণেই নিজের চোখ মুখের দিকে নজর পড়তে গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে নিল। কান্নার তোপে মুখমণ্ডল লাল হয়ে গেছে। নিজের বিষণ্ণ মুখশ্রী দেখতে কারুরই ভালো লাগে না। আবির ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করল, কফিটা খা। আবির কফির কাপ হাতে নিয়ে বিছানার পাশে বসেছে। কফির কাপে 2 চুমুক দিয়ে রাশভারী কণ্ঠে বলে উঠল, নিজেকে এতটা উৎপীড়িত ভাবিস না। মুখ লুকিয়ে কান্না তারাই করে যাদের নিজেদের প্রতি কোনো আস্থাই নেই। মেঘের নিস্তব্ধতা দেখে আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, তুই যত কাঁদবি মানুষ তোকে আরো বেশি কাঁদাতে চাইবে। কিছু মানুষের কাজই হলো অন্যের দুর্বল জায়গাতে আঘাত করা।
ভার্সিটিতে পড়ছিস, নতুন বন্ধু হচ্ছে, আর যাই করিস কখনো নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করবি না। মেঘ মনোযোগ দিয়ে কফি খাচ্ছে আর আবিরের কথা শুনছে। আবির ভাইয়ের প্রতি অষ্টাদশীর নিষিদ্ধ প্রেমানুভূতি এতটাই প্রখর হতে শুরু করেছে যা প্রকাশ করতেও সাহস পাচ্ছে না, প্রকাশ না করে থাকতেও পারছে না। যতবারই ভাবে আবির ভাইকে নিজের মনের কথা বলবে, ততবারই ফুপ্পির কথা মনে পড়ে যায়। ফুপ্পির কথা মনে হলেই শুধু কান্না পায়। আবির ভাই রাজশাহী চলে যাবে শুনে এমনিতেই মন খারাপ ছিল। তার মধ্যে সন্ধ্যাবেলা জান্নাত আপু কল দিয়েছে। জান্নাত আপুর ফোন দিয়েই ফুপ্পির সাথে কথা বলেছে। ফুপ্পির কান্না শুনে মেঘও কান্না শুরু করে দিয়েছে। বারবার শুধু মনে হয় এই বাড়ির মানুষগুলো এত নিষ্ঠুর কেন? আব্বু, বড় আব্বু কিভাবে পারছেন বোনকে রেখে এতগুলো বছর কাটাতে? ওনাদের কলিজা কি একটা বারের জন্য কেঁপে ওঠে না? তানভীর ভাইয়াও তো মেঘের সাথে এত বছর যাবৎ এমনটাই করে আসছেন। যদি জানতে পারে মেঘ আবিরকে ভালোবাসে, তাহলে আব্বু, বড় আব্বুর মতো দুই ভাই নিশ্চিত এমন আচরণে করবে। এইসব ভেবেই মেঘ কাঁদছিল। মেঘ হাসতে করে বলল, জান্নাত আপু কল দিয়েছিল। আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল, আমি জানি ফুপ্পির সঙ্গে তোর কথা হয়েছে, এটাও জানি। মেঘ শীতল কণ্ঠে শুধালো, ফুপ্পি কি আমাদের বাসায় আসবেন না? ফুপ্পির জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কথাটা বলেই মেঘ আবার কান্না শুরু করে দিয়েছে। আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলে উঠল, তুই এক মাসে এত অধৈর্য হয়ে যাচ্ছিস, অথচ ফুপ্পি 28 বছর যাবত এই কষ্ট সহ্য করেই বেঁচে আছেন। ফুপ্পি কিছু বললেই তুই যদি সঙ্গে সঙ্গে কান্না শুরু করিস, তখন তো ফুপ্পি আরও বেশি ভেঙে পড়বেন। আগে নিজেকে শক্ত কর। ফুপ্পির সাথে খুব শীঘ্রই সম্পর্ক ঠিক করার চেষ্টা করব। একটু থেমে আবার বলল, ফুপ্পির সাথে কথা বললে একটু সাবধানে করিস, বাড়ির কেউ যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে। মেঘ শীতল কণ্ঠে জবাব দিল, আচ্ছা। আবির আরও কিছুটা সময় নিয়ে মেঘকে বোঝানোর চেষ্টা করলো। তারপর নিজের রুমে চলে আসছে। আবির নিজের রুমে ব্যাগ গোছাচ্ছিল। হঠাৎ তানভীর দরজা থেকে ডাকলো, ভাইয়া আসবো? আয়। তানভীর কয়েক কদমে এগিয়ে বিছানার পাশে দাঁড়ালো। আবির শার্ট ভাঁজ করতে করতে প্রশ্ন করলো, কিছু বলবি? হ্যাঁ বল। বনুরা ইদানিং মিনহাজ আর তামিম নামের দুটো ছেলের সঙ্গে কথা বলে। ওরা একই ডিপার্টমেন্টে পড়ে। তুমি কি এ বিষয়ে কিছু জানো? আবির ধীর কণ্ঠে উত্তর দিল, জানি। তাহলে কিছু বলছো না কেন? আবির নিশ্চুপ। তানভীর পুনরায় বলল, আবির এখনো নিশ্চুপ, সে ব্যাগ গোছানোতে ব্যস্ত। তানভীর আবারও বলল, ভাইয়া আমি কোথাও ওয়ার্নিং দিব? আবির ভারী কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই। কেন? এমনি, যদি পারিস আমি ফেরার আগ পর্যন্ত একটু খেয়াল রাখিস। তা তো রাখবই, কিন্তু তুই যা এখন। তানভীর রুম থেকে বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাকিবকে কল দিয়ে সব জানিয়েছে। 10 মিনিটের মধ্যে রাকিবও আবিরকে কল দিয়েছে। আবির কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল, তুইও কি একই বিষয়ে কথা বলতে ফোন দিয়েছিস? রাকিব চিন্তিত কণ্ঠে শুধালো, তোর সমস্যা কি? আবির বিরক্তির স্বরে জানালো, সমস্যা নেই। তুই কি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিস না? ওয়ার্নিং দিলেই কি সব ঠিক হয়ে যাবে? তুই শুধু বল ওয়ার্নিং দিব কিনা। বিষয়টা আমি বা তানভীর সামলাতে পারবো। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওয়ার্নিং দেওয়ার হলে আমি প্রথম দিনই দিতাম, এতদিন অপেক্ষা করতাম না। কিছু বলছিস না কেন? তুই কি মেঘের প্রতি? রাকিবের কথা শেষ করার আগে আবির রাগান্বিত কণ্ঠে চিৎকার দিয়ে উঠল, থাম। মেঘকে ছাড়া আমার অস্তিত্ব কল্পনা করতে পারবো না। ওকে নিয়ে আমি কোনো প্রকার নেগেটিভ কথা শুনতে চাই না। তাহলে বিষয়টাকে গুরুত্ব কেন দিচ্ছিস না? আমি মেঘকে চাই, আমৃত্যু আমি ওকেই চাইব। মেঘ ব্যতীত এই আবিরের হৃদয়ে স্পর্শ করার সাধ্যি পৃথিবীর কারণ নেই। কিন্তু আমি চাইলেই তো হবে না, মেঘকেও তো বুঝতে হবে ওর মনে আমার জন্য সমপরিমাণ ভালোবাসা আছে কি না। এই আবিদ কি মাহতিবা খান মেঘের হৃদয়ে তোলপাড় চালাতে সক্ষম কিনা, এটা তাকেই বুঝতে হবে। একটু থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে উঠল, কতদিন আর সবকিছু থেকে ওকে আটকে রাখবো? এখন ভার্সিটিতে পড়ছে, চারপাশে কত চাকচিক্যময় পরিবেশ। সবকিছুর ভিড়ে ওর মন যদি আমায় খোঁজে, তবেই না আমার ভালোবাসা পূর্ণতা পাবে। রাকিব রাগান্বিত কণ্ঠে বলল। আবির কণ্ঠ 3 গুণ ভারী করে বলা শুরু করলো, জীবনটাতেও এমনিতেই তছনছ হয়ে গেছে, ভয়ানক পরিণামের আর কি বা আছে বাকি? তুই বিশ্বাস কর রাকিব, ওরে কাঁদতে দেখলে আমার কলিজা কেঁপে ওঠে। মনে হয় আমার হৃৎপিণ্ডটাকে কেউ অবিরত ছুরি দিয়ে আঘাত করছে। আর যখন বুঝতে পারি এই কান্নার কারণটা আমি, তখন নিজেকে বড্ড অপরাধী মনে হয়। এই জীবন তো আমি চাইনি রাকিব,
ওকে কাঁদাবো বলে তো ভালোবাসিনি, তবে কেন আমার সাথে এমনটা হলো? রাকিব কথা খুঁজে পাচ্ছে না, আমতামতা করে বলল, থাক, চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আবির আর কোনো কথা বলেনি, ফোন কেটে দিয়েছে। ভোরবেলা রওনা দিতে হবে, ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছে। আবির রাজশাহীতে গেছে 3 দিন হলো। আজকে মালিহা খান ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসছেন। মাইশার বিয়ে আগামী মাসের মাঝামাঝিতে ঠিক করা হয়েছে। ততদিনে মিমার আদির পরীক্ষা শেষ হয়ে যাবে। মিমার আদির সামনে পরীক্ষা বলে লেখাপড়া একটু বেশি করতে হচ্ছে। আকলিমা খান ছেলে মেয়েকে পড়ানোতে ব্যস্ত। মেঘ শুয়ে বসে আর টিভি দেখে দিন কাটায়। সন্ধ্যার পর মেঘ টিভিতে প্রোগ্রাম দেখছিল। মালিহা খান মেঘের পাশে সোফায় বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর ভাইয়ের সাথে কি আজকে কথা হয়েছে? মেঘ টিভির থেকে মনোযোগ সরিয়ে বড় আম্মুর দিকে তাকিয়ে বলল, কোন ভাই? মালিহা খান ভনিতা ছাড়াই বললেন, আবিরের সাথে কি আজকে কি কথা হয়েছে? মেঘ ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আমার সঙ্গে তো কথা হয়নি, সকালে আম্মুর সাথে কথা হয়েছিল। মালিহা খান কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন, তোরা ভাই বোনেরা এমন কেন? আমার ভাইরা বিয়ের এত বছর পরেও প্রতিদিন কেউ না কেউ ফোন দিয়ে আমার খোঁজ খবর নেয়। তোদের বিয়ে দিলে শ্বশুর বাড়ি থেকে তো জীবনেও ভাইদের খবর নিবি না। বিয়ের কথা শুনে মেঘের মন খারাপ হয়ে গেছে। বাবা মা, বড় আম্মু, কাকিয়া, ভাই বোনেদের ছেড়ে যেতে হবে ভেবে এত বছর বিয়ের কথা শুনলে মেঘের রাগ উঠে যেত। এখন সবার সঙ্গে আরও একজন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আবির ভাইয়ের প্রতি তার অসীম ভালোবাসার পরিণাম কি হবে? আবির ভাই ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতেই পারে না সে। মালিহা খান আদেশের স্বরে বললেন, আবিরকে একটা কল দে তো। আমি সকাল 11টায় কল দিলাম, বিকেলেও দিলাম, কিন্তু তোর ভাই তো কল ধরছে না। কল দিয়ে দেখ তো ধরে কিনা। মেঘ পাশ থেকে ফোন নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পরই রিসিভ হলো। মেঘ তৎক্ষণাৎ বড় আম্মুর দিকে ফোন এগিয়ে দিল। আবির তি বলতেই মালিহা খান বলে উঠলেন, সারাদিন কই ছিলি? সকালেও কল দিলাম, বিকেলেও কল দিলাম। আবির বিস্ময়ের সমেত তাকিয়ে ভারী কণ্ঠে বলে, আম্মু। মালিহা খান পুনরায় বললেন, কোথায় আছিস? আবির ঢোক গিলে তপ্ত স্বরে বলল, ভুলে ফোন রেখে অফিসে চলে গেছিলাম, মাত্রই রুমে এসেছি। আবিরের আম্মু মুখ গোমরা করে বললেন, ফোন যে রেখে গেছিলি সেটা কি জানানোর দরকার ছিল না? আমি চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম। আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, আম্মু তোমাকে তো বলেছি আমার জন্য এত চিন্তা করো না। তুমি কখন আসছো সেটা বলো। আসছি দুপুরের পরে। মাইশার বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে। শোন, তোর মামা সহ বাড়ির সবাই কম করে হলেও 100 বার বলে দিচ্ছে যেন তুই বিয়েতে যাস। সেসব নিয়ে ভাবার সময় আছে। তোমার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। তুই কেমন আছিস বাবা? কবে আসবি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কবে আসবো এখনো বলতে পারছি না। কেন? তুই আসলেই বলবো। আচ্ছা, মেঘ কোথায়? এখানেই আছে। ফোনটা ওকে দাও তো। নে, তোর ভাই কথা বলবে। এই বলে ফোনটা মালিহা খান মেঘের দিকে এগিয়ে দিল। মেঘ কাঁপা কাঁপা হাতে ফোনটা নিল। আবির ভাইয়ের সঙ্গে কথা বলতে গেলে এখনো অস্বস্তিতে ভোগে মেয়েটা। মেঘ ফোন হাতে নেওয়ায় মালিহা খান উঠে রান্নাঘরের দিকে চলে গেছেন। মেঘ ফোন কানে ধরে শীতল কণ্ঠে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, তুই যে কাজগুলো করিস এগুলো কি বুঝে করিস? মেঘ ভয়ে ভয়ে শুধালো, কি? তুই যে হুট করে আম্মুর কাছে ফোন দিয়ে দিলি, আমি তো তুই ভেবে কথা বলছিলাম। যদি কিছু বলে ফেলতাম। কি বলে ফেলতেন? সে যাই বলি, এমন কাজ আর কখনো করবি না। ফোন কাউকে দেওয়ার আগে বলে তারপর দিবি, মনে থাকবে? হ্যাঁ। আগেও কি কল দিয়েছিলি? মেঘ আস্তে করে বলল, না। তা দিবি কেন? আমি বাড়িতে না থাকলে তো তোর হিট লেগে যায়। নিজের মতো চলতে পারিস, সবকিছু করতে পারিস। মেঘ বিড়বিড় করে বলল, আপনাকে কল দিতে ভয় লাগে। কথাটা শোনা মাত্রই আবিরের মেজাজ খারাপ হয়ে গেছে। কপাল কুটিয়ে অত্যন্ত পুরো কণ্ঠে বলল, খুব ভালো, আমার মাথা ব্যথা করছে, রাখছি। মেঘ আর কিছুই বলতে পারল না। আবির কল কেটে দিয়েছে। অষ্টাদশী মন খারাপ করতে চেয়েও করতে পারল না। 3 দিন পর আবির ভাইয়ের সাথে একটু হলেও কথা হয়েছে, এতেই মনটা হালকা হয়ে গেছে। তবে আবির ভাইয়ের মাথা ব্যথা শুনে চিন্তাও লাগছে। খাওয়া দাওয়া শেষ করে রাতে শুয়ে শুয়ে ভাবছে আবির ভাইকে কল দেবে কিনা। ভাবতে ভাবতে ডায়াল করলো আবিরের নাম্বারে।
অষ্টাদশীর বুকে ধুকপুকানি শুরু হয়ে গেছে। বারবার মনে হচ্ছে শ্বাস আটকে আসছে। শোয়া থেকে উঠে বসেছে। আবির ফোন রিসিভ করেই বলল, সরি কেন? সন্ধ্যার আচরণের জন্য। মেঘের অক্ষযুগল কোটর ছেড়ে বাহিরে আসতে চাইছে। আবির ভাই তাকে সরি বলছে, এটাও কি সম্ভব? মেঘ কোমল কণ্ঠে বলল, আপনার মাথা ব্যথা কি কমেছে? আবির ঠাট্টার স্বরে বলল, যদি বলি কমেছে তাহলে কি কথা বলবি না? মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল,